মাত্র কয়েকদিনের ব্যবধান, দুটি আমন্ত্রণ, দুটি সম্পূর্ণ আলাদা সিদ্ধান্ত। একদিকে নয়াদিল্লি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তারেক রহমানকে সফরে আমন্ত্রণ দিয়েছেন। ঢাকা থেকে উত্তর এসেছে না। অন্যদিকে রিয়াদ, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আর ঢাকা থেকে উত্তর এসেছে হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করছেন। দুটি সিদ্ধান্ত, দুটি বার্তা। পুরো দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহল এখন একটাই প্রশ্ন নিয়ে গুনগুন করছে, বাংলাদেশ কি সত্যি তার কৌশলগত অবস্থান বদলে ফেলেছে? ভারতকে এড়িয়ে সৌদি আরবে যাওয়া মানে কি পাকিস্তান, সৌদি, তুরস্কের নতুন মুসলিম জোটে ঢোকার প্রস্তুতি, নাকি এটা শুধু একটি অর্থনৈতিক সফর? প্রবাসী শ্রমিক ও বিনিয়োগের প্রশ্নে আজকে সেই পুরো ছবিটা তুলে ধরব কূটনীতির পর্দার সামনের গল্প এবং পর্দার পেছনের হিসাবে। তো চলুন শুরু করা যাক। 17 আগস্ট 2026 সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তারেক রহমানকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময়ের লক্ষ্যে সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাল্টা সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সফরের তারিখ ও সূচি পরে কূটনৈতিক চ্যানেলে নির্ধারিত হবে এবং সম্ভবত গ্রীষ্মের পর সফর হবে। এই আমন্ত্রণ এলো ঠিক সেই সময়ে যখন তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছিল। হয় ব্রিক্স আউটরিচ সেশনে দ্বিপক্ষীয় সফর। এই টাইমিংটা কাকতলীয় নয়, এটা কৌশলগত। মধ্যপ্রাচ্যে সৌদি আরব বাংলাদেশের ঐতিহাসিক অংশীদার। এই সম্পর্কের তিনটি স্তম্ভ আছে। প্রথমত, প্রবাসী শ্রমিক। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক সৌদি আরবে, প্রায় 25 লাখের বেশি। এই শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দ্বিতীয়ত, বিনিয়োগ। সৌদি আরব বাংলাদেশের অবকাঠামো, বন্দর স্থাপনা, কৃষি শিল্প এবং পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তৃতীয়ত, ধর্মীয় সাংস্কৃতিক সম্পর্ক। বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সৌদি আরবের সাথে এই ধর্মীয় সংযোগ সম্পর্কের একটি গভীর মাত্রা যোগ করে। কিন্তু হাসিনা সরকারের আমলে ভারত ঘনিষ্ঠতার কারণে সৌদি আরবের সাথে সম্পর্ক সীমিত পরিসরে ছিল। তারেক রহমান ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক নতুন গতি পাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় আসি। পাকিস্তান, সৌদি, তুরস্কের মধ্যে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে। বিশ্লেষকরা এটাকে মুসলিম ন্যাটোর সূচনা বলছেন। এই জোটে বাংলাদেশকে টানার চেষ্টা হচ্ছে। তারেক রহমানের সৌদি সফরের আমন্ত্রণ কি সেই পরিকল্পনারই অংশ? দুটো পক্ষের যুক্তি শুনুন। যারা মনে করেন বাংলাদেশ জোটে যাচ্ছে তারা বলছেন, একই সময়ে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়ছে, তুরস্কের সাথে অস্ত্র কারখানা আসছে, চীনের সাথে এমওইউ হচ্ছে, আর ভারতকে এড়ানো হচ্ছে। এই সব একসাথে দেখলে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। অন্যদিকে যারা মনে করেন এটা শুধু অর্থনৈতিক কূটনীতি, তারা বলছেন এমবিএস এর আমন্ত্রণ পত্রে স্পষ্ট লেখা আছে পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়। সামরিক জোটের কোনো উল্লেখ নেই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে সবার সাথে বন্ধুত্ব নীতি অনুসরণ করে। কোনো সামরিক জোটে যোগ না দেওয়াই তাদের ঐতিহ্যগত অবস্থান। এখন মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান ও এমবিএস এর আমন্ত্রণ গ্রহণ, এই দুটো একসাথে রাখলে যে বার্তা হয় তা ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। তারেক রহমান কার্যত বলছেন, আমি ঢাকা থেকে রিয়াদ যেতে পারি, কিন্তু নয়াদিল্লি এখনই নয়। কেন? কারণ ভারতের সাথে তিনটি অমীমাংসিত সমস্যা আছে: হাসিনার প্রত্যর্পণ, পানি চুক্তি ও সীমান্ত হত্যা। কিন্তু সৌদি আরবের সাথে এই ধরনের কোনো বাধা নেই। বরং সৌদি সফর থেকে বাংলাদেশ পেতে পারে প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ, বিনিয়োগ এবং কৌশলগত দর বৃদ্ধি। এই দর বৃদ্ধিটাই মূল কথা। তারেক রহমান জানেন, ভারত যদি দেখে বাংলাদেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে, তাহলে ভারতের চাপ বাড়বে আলোচনায় নমনীয় হতে। এটা দুর্বলতা নয়, এটা একটি ছোট দেশের চতুর কূটনৈতিক কৌশল।
তবে এই কৌশলের ঝুঁকিও আছে। সৌদি আরবের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো মানে শুধু অর্থনৈতিক সুবিধা নয়, সৌদি রাজনীতির সাথেও যুক্ত হওয়া। সৌদি আরব এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে একটি আঞ্চলিক প্রতিরক্ষা জোট গড়ছে, যেখানে পাকিস্তান ও তুরস্ক মূল অংশীদার। বাংলাদেশ যদি এই জোটে কাছে ঘেঁষে যায় তাহলে ইরানের সাথে সম্পর্ক জটিল হবে। আমেরিকা কিভাবে দেখবে সেটাও প্রশ্ন, কারণ আমেরিকার সাথে এসিএচএ চুক্তির আলোচনা এখনো চলছে। ভারত স্পষ্টতই অস্পষ্ট হবে এবং বাংলাদেশের সাথে পানি ও বাণিজ্য আলোচনায় আরও কঠোর হতে পারে। একটি ছোট দেশের জন্য একাধিক পরাশক্তির মধ্যে ভারসাম্য রাখাটা অত্যন্ত কঠিন শিল্প। বাংলাদেশ এখন সেই শিল্পের সবচেয়ে কঠিন পরীক্ষায় বসেছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটি স্পষ্ট ধারা দেখা যাচ্ছে। প্রথম সফর মালয়েশিয়া ও চীনে ভারতকে এড়িয়ে, এরপর তুরস্কের সাথে অস্ত্র চুক্তি, পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা, চীনের সাথে 15টি MOU, আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল, এবার সৌদি আরবের আমন্ত্রণ গ্রহণ। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর এর আগে মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রীয় সফর করেছেন। এই সফরগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, প্রতিটিতে বাংলাদেশ কিছু কংক্রিট ফলাফল পেয়েছে। মালয়েশিয়া থেকে শ্রমবাজার, চীন থেকে বিনিয়োগ ও অবকাঠামো, এবার সৌদি আরব থেকে প্রবাসী সুরক্ষা ও বিনিয়োগ আশা করা হচ্ছে। এই ফলাফলমুখী কূটনীতি তারেক রহমান সরকারকে একটি বৈশিষ্ট্য এনে দিয়েছে, যা হাসিনা সরকারের ভারত নির্ভর কূটনীতি থেকে সম্পূর্ণ আলাদা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, এটা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যে আমরা সৌদি আরব থেকে এত গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেয়েছি এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হবে। সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, গ্রীষ্মের পর হবে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেই সফরে কি আলোচনা হবে, কি চুক্তি হবে, সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যি মোদির আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে MBSকে হ্যাঁ বলা? এই বার্তা নয়াদিল্লিতে পৌঁছে গেছে। প্রশ্ন হলো, এই বার্তা কি ভারতকে আলোচনায় নমনীয় করবে নাকি আরও কঠোর করবে? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি যে নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে, সেই মোড়ে বাংলাদেশ কোন পথ বেছে নেবে আগামী কয়েক মাসেই তার উত্তর মিলে যাবে।